এবার বুঝতে পারছো শতদল ও কোথায় গেছে? শতদল ঘাড় নাড়ল। তাড়াতাড়ি ফোনটা খুলে কল লিস্ট চেক করলো। সেখানে শেষ কল করেছিল অনন্যা, তার বড় মামাকে। শতদল দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল। বিক্রমবাবু কেঁদে কেঁদে বললেন, আমি আমার মেয়েকে শুধু ফেরত চাই, আমার আর কিছু লাগবে না শতদল। তুমি যেভাবে হোক আমার মেয়েকে নিয়ে এসো। শতদল বিক্রমবাবুর কাঁধে হাত রেখে বলল, আমি কথা দিচ্ছি, ওকে অক্ষত অবস্থা আমার সামনে নিয়ে আসবো। শতদল বাইরে বেরিয়ে এসে সিগারেটটা ধরালো। তার মাথা এখন কাজ করছে না। অনন্যার কাজে অবাক হওয়ার সাথে সাথে রাগও হচ্ছে তার। একটু পরে সমুদ্র এসে দাঁড়ালো শতদলের কাছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সমুদ্র বলল, মৌরিন আর বাইজির মৃত্যুতে কারোর কিছু করার ছিল না, তবে অনন্যার যদি কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবি তুই। শতদল তার ভাইয়ের কথা শুনে বলল, ভাই, তুই এমন করে বলিস না। আমিও জানতাম না অনন্যা এমন একটা স্টেপ নেবে। অনন্যা এতটা অবুঝ নয়। ও যদি এই কাজটা করে থাকে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, নয়তো কারণটা তুই জানিস। ভাই বিশ্বাস কর আমায়, আমি এমন কিছু হোক তা কোনোদিন চাইনি। আমি নিজেই এখানে আমাদের লোকদের পাহারা দেওয়ার জন্য রেখেছি। হ্যাঁ, ভুল একটা হয়েছে আমার। আজ একটু রাগ দেখিয়ে ফেলেছি অনন্যাকে। কি হয়েছে আমাকে বল। অনন্যা জেদ করছিল আমাকে এখানে আসার জন্য। আমি আসতে পারবো না বলেছিলাম। শুধু এইটুকুই? না ভাই, আরো কিছু বলেছিলাম। আমি যাচ্ছি এখান থেকে। কোথায় যাচ্ছিস সমুদ্র? আমার কথাটা শোন। আমি রায়দের বাড়ি যাচ্ছি। আমি অনন্যাকে ওখান থেকে নিয়ে আসব। না, তুই একা যাবি না। এইভাবে হটকারিতে কোনো কাজ হবে না। একটু সময় দে, আমি একটু ভেবে নেই। বিক্রমবাবু ঘর থেকে জোরে ডাকলেন শতদলকে। তার গলার শব্দ শুনে শতদল আর সমুদ্র ছুটে গেল। বিক্রমবাবু ফোনটা হাতে নিতেই দাঁড়িয়ে আছেন। শতদলের দিকে তাকিয়ে বললেন, অনন্যার বড় মামা ফোন করেছে। রিসিভ করুন। বিক্রমবাবু ভয়ে ভয়ে রিসিভ করলেন। হ্যালো। হ্যালো জামাইবাবু, চিনতে পারছেন আমায়? সুজিত। হ্যাঁ, একদম ঠিক চিনছেন জামাইবাবু। শেখর আর সুমনও আছে এখানে। আপনি আমাদের ভুলে গেছেন জামাইবাবু। কি জন্য ফোন করেছো তোমরা? কেন রাগ করে আছেন বলুন তো? এই নিন, আগে মেয়ের সাথে কথা বলুন। অনন্যামা, বাবার সাথে কথা বলো। শতদল পাশ থেকে দাঁড়িয়ে শুনছে। সমুদ্রের পাশে এসে দাঁড়ালো শতদলের। হ্যালো বাবা। অনন্যা, তুই কোথায় আছিস মা? তুই আমাকে না বলে কেন চলে গেলি? আমি মামাদের বাড়ি আছি, ভালো আছি। আমি তোমাকে বলে আসতে পারিনি, আসলে মামাদের জন্য মন খারাপ হচ্ছিল খুব। অনন্যা, তুই এখনই বাড়ি আয়। তোর বড় মামাকে ফোনটা দে। আমি শতদল, সমুদ্র সবাই এখানে অপেক্ষা করছি তোর জন্য। বাবা, আমার কিছু বলার ছিল তোমায়। হ্যাঁ মা, বল। আমি কদিন এখানে থেকে তারপর তোমার কাছে যাব। কেন, কি কাজ আছে? বাবা শোনো, শতদল বাবু আমাদের কেউ হয় না। আমি শতদল বাবুর থেকে আমার মামাদের বেশি ভালো করে চিনি আর জানি তারা আমার কোনো ক্ষতি করবে না। কি সব বলছিস তুই? বাবা, আমি বা তুমি কেউ শতদল বাবুর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। উনি বড় বিজনেসম্যান, উনি চান আমাদের সব জমি জায়গা নিয়ে নিতে। তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? ছিল না এতদিন, এখন বুঝতে পারছি উনি শুধু ব্যবহার করেছেন ওনার সুবিধার জন্য। বাবা, তুমি শতদল বাবুর কথা একদম শোনো না। অনন্যা, তুই আমার একটা কথা শোন। বাবা, তুমি আমার কথা শোনো। তুমি যদি শতদল মুখার্জির সাথে যোগাযোগ রাখো তাহলে আমি ফিরবো না আর ওখানে কখনো। তোর সাথে ওর এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি। হতে কতক্ষণ? মামারা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ডিভোর্সের ব্যবস্থা করে দেবে। তুমি বড় মামার সাথে কথা বলো। হ্যাঁ জামাইবাবু, শুনুন। আপন আপনই হয়, আর কোনো রাগ বা ভুল বোঝাবুঝি নয়। এবার সবাই মিলে একসাথে থাকবো। অনন্যা আমাদের কাছে বড় হয়েছে, ওর ভালো মন্দ আমাদের থেকে আর কে ভালো জানবে বলুন তো? শতদলের সাথে অনন্যার বয়সের কতটা ব্যবধান সেটা তো আপনি জানেনই। মেয়েটা কম বয়সে একটা ভুল কাজ করেছে, সেটা ভুল ভেবেই আমাদের সংশোধন করতে হবে। আমি কাল গাড়ি পাঠাবো, আপনি চলে আসবেন। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি ওদের ডিভোর্সটা দেওয়ার। ফোনটা রেখে দিতেই বিক্রমবাবুর মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিচে। সমুদ্র তাড়াতাড়ি গিয়ে বিক্রমবাবুকে ধরলেন। বিক্রমবাবু কাঁদতে কাঁদতে বললেন, এসব কি হচ্ছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না।
শতদল মুচকি হাসলো, তারপর মনে মনে ভাবলো। চলো তাহলে খেলা আবার শুরু হোক। শতদল বিক্রমবাবুর কাছে গিয়ে বসলো, তারপর বলল। একদম কাঁদবে না শ্বশুরমশাই, আপনার মেয়েকে ফিরে আনার দায়িত্ব আমার। শ্বশুরমশাই শুনে অবাক হয়ে তাকালেন বিক্রমবাবু। শতদল হেসে বলল। চলুন আমাদের সাথে। বেলা 11টা। রায়বাড়ির সামনে 3টে গাড়ি এসে দাঁড়ালো। গেট খুলে দেওয়া হলো। প্রথম গাড়ি থেকে নামলেন বিক্রমবাবু, সমুদ্র, আর তার পরের গাড়িতে পুলিশ ইন্সপেক্টর, আর তৃতীয় গাড়ি থেকে নামলো শতদল, সেই প্রথম দিনের মতো, সেই একই সাজ পোশাক আর অ্যাটিটিউড নিয়ে। শতদল আগে ঢুকলো বাড়িতে। সামনে অনন্যার মামারা এসে দাঁড়াতেই শতদল বলল। নমস্কার মামা শ্বশুর, বাড়ির মেয়েরা সব কোথায়? বাড়িতে জামাই এসেছে, বরণ করবে না কেউ? অনন্যার বড় মামা রেগে তাকিয়ে আছেন শতদলের দিকে। শতদল বলল। একটু ভুল হয়ে গেল, এই বাড়ির দুই জামাই এখানে আছে, আমি আর বিক্রম বাবু। আরে আপনাদের জামাই বাবু। শতদল আরও একটু এগিয়ে গিয়ে অনন্যার মামাদের সামনে দাঁড়ালো। চোখের চশমাটা খুলে বলল। এবার খেলা শুরু হবে। এই যে ইন্সপেক্টর, আপনাকে আমি আগেই বলেছিলাম, এই শতদল মুখার্জি আমার ভাগ্নিকে জোর করে তাদের বাড়িতে আটকে রেখেছিল, এমনকি একবার মারার প্ল্যান অবধি করেছিল। তখন আমার ভাগ্নি কিছুই বুঝতে পারেনি, বয়সটা কম তো। এখন সে বুঝতে পেরে আমাদের কাছে ফিরে এসেছে। এমনকি ওই যে আমাদের জামাইবাবু বিক্রম সেন, উনিও শতদলের কথা শুনে আমাদের ভুল বুঝছেন। অনন্যার বড় মামার কথা শুনে ইন্সপেক্টর বললেন। ঠিক আছে অনন্যা, ম্যাডামকে আগে ডাকুন, তার সাথে কথা বলি, তারপর দেখছি ব্যাপারটা। অনন্যার বড় মামা বললেন। ওকে ডাকার কি আছে, ও তো বাচ্চা মেয়ে, নিজের ভালো মন্দ ঠিকমতো বোঝে না। এখানে আসলে শতদল ওকে কথার জালে আবার ভাসাবে। আমি প্রথমে একটা কথা বলবো না ইন্সপেক্টর, যা বলার আপনি আগে বলবেন, তারপর আমি বলবো। অনন্যার মামারা রেগে তেড়ে এসে বললেন। অনন্যা এখানে আসবে না, যা করার করে নাও। বিক্রমবাবু এবার জোর ধরে বললেন। আমার মেয়েকে আমরা এখান থেকে না নিয়ে কোথাও যাব না। ওকে ডাকো, ওর সাথে কিছু কথা আছে আমাদের। অবশেষে অনেক বাগবিতণ্ডার পরে অনন্যার মামারা বাধ্য হয়ে অনন্যাকে ডেকে পাঠালেন। অনন্যা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। শতদল তাকিয়ে আছে তার দিকে। একদিনে মেয়েটা কেমন যেন আরও শান্ত হয়ে গেছে। এই শান্ত ভাবটা যেন ঝড়ের পূর্বাভাস। সবার মাঝখানে এসে দাঁড়ালো সে। শতদল তাকিয়ে আছে অনন্যার দিকে। শতদল যদি অনন্যার কথা শুনে গতকাল অনন্যার কাছে যেত, তাহলে এই শান্তশিষ্ট মেয়েটার মধ্যে এতটা জেদও থাকতে পারে তা তার জানা হতো না। মনে মনে হাসলো শতদল। ভালোবাসা কি এমনই হয় যে মানুষগুলো তাকে মেরে ফেলতে পারে? তাদের ডেরায় অনন্যা এসেছে শুধুমাত্র শতদলের ওপর অভিমান করে। শতদল তখনও তাকিয়ে আছে অনন্যার দিকে। সমুদ্র এসে বলল। তুই একটা কথাও বলবি না দাদা? মেয়েটা এমনিতেই রেগে আছে, আবার তোর কথা শুনে বেঁকে বসতে পারে। ভালো কথা তো তুই বলতে জানিস না। শতদল সমুদ্রের দিকে তাকাতেই সমুদ্র চুপ হয়ে গেল। ইন্সপেক্টর বললেন। আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে, আপনি কিন্তু সব সত্যি বলবেন। অনন্যা ঘাড় নাড়ল। আপনার সাথে শতদল বাবুর বিয়ে হয়েছে? হ্যাঁ। উনি কি আপনার ওপর কোনো নির্যাতন করতেন? না, কিন্তু আপনার মামারা তো অন্য কথা বলছে। মামারা পুরো সত্যিটা জানেন না। শতদল বাবু আমায় কোনো নির্যাতন করেনি, বরং ভালোভাবেই তার কাছে রেখেছিলেন আমায়। তাহলে আপনি কেন এখানে না বলে চলে এসেছেন? আমি কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। শতদল বাবু ভীষণ ভালো মানুষ, কিন্তু আমি তার যোগ্য নই। আমি খুব তাড়াতাড়ি এই বিয়ে থেকে মুক্তি দেব তাকে। আর আমার মা বাবার নামের যে সম্পত্তি আছে, এটা আমি মামাদের নামে করে দেব। তারপর বাবা আর আমি বাকিটা জীবন গ্রামের বাড়িতেই কাটিয়ে দেব। আমার আর অশান্তি ভালো লাগছে না। কিসের অশান্তি? আপনাকে কেউ জোর করছে কোনো ব্যাপারে? অনন্যার বড় মামার সাথে সাথে বললেন। কে জোর করবে অনন্যাকে? ও বড় হয়েছে, নিজের ডিসিশন নিজেই নিতে পারে। ইন্সপেক্টর হেসে বললেন। এই তো একটু আগে বললেন ওর বয়স কম, ও নিজের ভালো মন্দ নিজেই বোঝে না, আর এখন অন্য কথা বলছে। ইন্সপেক্টর, আমি আমার ওয়াইফের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়। শতদল এগিয়ে গেল অনন্যার কাছে। অনন্যার হার্টবিট ফাস্ট হয়ে গেল। এত রাগ অভিমান যেন এক নিমিষেই হারিয়ে গেল। শতদলকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই এই মুহূর্তে। যেন একবার ডাকলেই তাকে ছুটে যেতে হবে। তবুও নিজেকে যতটা সামলে রাখা যায় তার চেষ্টা করতে লাগলো। এই অশান্তি আর ভালো লাগছে না তার। হাই অনন্যা। বলুন। ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে? আপনি তো ভুল কিছু করেননি। করেছে, না তো আজই বাড়িতে আমাকে আসতে হতো না।
তোমার যা ডিসিশন নেওয়ার তা তুমি হয়তো ঠান্ডা মাথাতেই নিয়েছ। আমি সেটা পরিবর্তন করার কথা তোমাকে বলবো না। শুধু একটা কথা বলতে চাই, বাড়ি চলো, তুমি এখানে সেফ নাও। অনন্যার বড় মামা বললেন, দেখছেন ইন্সপেক্টর, আপনাদের সামনে কেমন ওর ব্রেন ওয়াশ করছে শতদল। মেয়েটা এখানে বড় হলো, মানুষও হলো, আর এখানেই সেফ নয়। শতদল কোনো কথার গুরুত্ব না দিয়ে অনন্যার দিকে তাকিয়ে বলল, প্লিজ অনন্যা, বাড়ি চলো, তারপর তোমার যা সিদ্ধান্ত হবে আমি তাই মেনে নেব। অনন্যা বড় অসহায় এই মুহূর্তে। শতদলকে কোনোদিন ওকে স্ত্রী হিসেবে মেনে নিবে? তাহলে কেন এই অনিশ্চয়তা? তার থেকে সবকিছু ছেড়ে বেরিয়ে আসা ভালো। শতদল আরও একটু অনন্যার কাছে গিয়ে বলল, প্লিজ বাচ্চার বউ, রাগ করো না, বাড়ি চলো। বাচ্চা বউ শুনে অনন্যা এবার শতদলের চোখের দিকে তাকালো। বেশিক্ষণ তাকানো যায় না, যেন মনে হয় অনন্যার মনের কথা সব পড়ে ফেলবে। অনন্যা ইন্সপেক্টরকে বলল, আমি একটু শতদল বাবুর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। শতদল সাথে সাথে বলল, হ্যাঁ ইন্সপেক্টর, আমরা একটু আলাদা করে কথা বলতে চাই। বাড়ির গুরুজনরা এখানে আছে, ঠিকমতো বউকে ভালোবেসে মানাতে পারছি না, একটু আলাদা করে কথা বললে ভালো হয়। অনন্যার মামারা বললেন, আলাদা করে কথা বলার দরকার নেই, যা বলার এখানেই বলতে হবে। ছি মামা বাবু, মেয়ে যে আমি একটু আলাদা করে কথা বলতে চাই, তাতে আপনারা ঢুকে পড়েছেন। হ্যাঁ, এক তো আমার বাচ্চা বউটা রেগে আছে আমার প্রতি, আমি তার কথা শুনিনি বলে, এখন আবার আপনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন। সমুদ্র পাশ থেকে নিজের হাসিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অনন্যা রেগে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্র কান ধরে ইশারা করে বলল, সরি বৌঠান। তাহলে আমরা একটু আলাদা হয়ে কথা বলি। শতদল আর অনন্যা ছাদে গেল। অনন্যা ছাদের দরজাটা বন্ধ করে দিল। এসব নাটক বন্ধ করুন। আর বাচ্চা বউ কেন বলছেন আপনি? যা বাবা, বাচ্চা বউকে বাচ্চা বউ বলবো না? না, আমি বাচ্চা না। বাচ্চা না হলে কি এমনভাবে রাগ করে চলে আসে? আমি কোনো হঠকারিতার ডিসিশন নিইনি, যা করেছি ভেবে চিন্তে করেছি। অনন্যা, শুনছি, বলুন। অনন্যা, বললাম তো শুনছি, বলুন। আমার দিকে তাকাও। আমি চোখ দিয়ে শুনি না, কান দিয়ে শুনি, আপনি বলুন। আগে তাকাও, তারপর বলবো। অনন্যা তাকালো শতদলের চোখের দিকে। গতকালকের জন্য সরি। সকাল থেকে অনেকবার ফোন করবো ভেবেছিলাম গতকাল, কিন্তু করার সাহস হয়নি। আসলে তোমাকে অপশন বা মানসিকভাবে ব্যবহার করতে চাইনি। গতকাল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। মোহিনী আর আমার মেয়ের মৃত্যুদিন ছিল। অনন্যা কথাটা শুনে অবাক হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় শতদল অনন্যার মুখ হাতে নিয়ে আলতো চেপে ধরল। আমার কোনো সন্তানের প্রয়োজন নেই অনন্যা, তাই তুমি চুপ করে আজ আমার কথাগুলো শোনো। হ্যাঁ, আমার কাছে বিয়েটা একটা নাটক ছিল, আমি বিয়েটাকে মেনে নেইনি, কিন্তু ধীরে ধীরে আমি একটা মায়াতে জড়িয়ে পড়েছি। এই মায়ের নাম পিছুটান। তাই বারবার ছুটে গেছি তোমার কাছে, কোনো না কোনো বাহানায়, কিন্তু তোমাকে কাছে টানার সাহস আমার ছিল না। মনে হয়েছিল যদি তুমি হারিয়ে যাও, আবার মনে হয়েছে আমার জীবন বড় অনিশ্চিত। আমি এখনো মোহিনী আর আমার মেয়ের খুনের বিচার পাইনি, কোনো প্রমাণ নেই আমার হাতে। খুনিরা আমার চোখের সামনে, অথচ আমি কিছু করতে পারছি না। আর আজ আমার উপর রাগ করে সে খুনিদের সামনে চলে এলে। এখানে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমাকে আমি এখানে থাকতে দেব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার মা বাবার যা সম্পত্তি আছে তা তুমি যাকে দেওয়ার দিয়ে দাও। তুমি আমার সাথে চলো প্লিজ। অনন্যার মুখে থেকে হাতটা সরালো শতদল। কিছুক্ষণ চারিদিকে নীরবতা। সেই নীরবতা ভেঙে অনন্যা বলল, আমি যাব, কিন্তু এখন না। আমি কদিন এখানে থাকবো, আর এখানে আমার কিছু হবে না, এটুকু আপনি জেনে রাখুন। শতদল চুপ করে থাকলো, তারপর বলল, তোমার ফোনটা তোমার কাছে রেখে দাও, আমি ফোন করলে তুমি রিসিভ করবে, আর তুমিও যখন খুশি আমাকে ফোন করতে পারো। কিছুক্ষণ পর দুজনে নেমে এলো ছাদ থেকে। শতদল বলল, অনন্যা কিছুদিন একা থাকতে চায়, থাকুক, তবে সামনেই তার একটা পরীক্ষা আছে। আমি আমার ওয়াইফকে পরীক্ষার দিনে নিয়ে যাব, আবার পরীক্ষা শেষ হলে এখানে রেখে যাব। অনন্যা ম্যাডাম, আপনি কি চান? তাই হবে, আমি ওনার সাথে যাব সেই দিন। শতদল বিক্রমবাবুর কাছে এগিয়ে গিয়ে বলল, চলুন এখন আমাদের সাথে, ও একদিন ঠিকই ফিরে আসবে। কথাটা বলে অনন্যার দিকে তাকালো শতদল। অনন্যাও তাকিয়ে আছে শতদলের দিকে। বিক্রমবাবু এগিয়ে এলেন অনন্যার দিকে, তারপর বললেন, তাড়াতাড়ি বাড়ি আসিস মা, তোর জন্য একটা পুতুল কিনেছিলাম, তখন তোর বয়স 6 বছর। আমি ওখানে এসেছিলাম সেই পুতুলটা তোকে দিতে। তোর মামারা কেউ তোর সাথে আমার দেখা করতে দেয়নি সেদিন।
আমি সেই পুতুলটা নিয়ে অপেক্ষা করেছিলাম। প্রথম যেদিন সত্যদল আমার বাড়িতে গিয়েছিল, ওর ফেরার সময় সেই পুতুলটা হাতে দিয়ে বলেছিলাম ওটা তোকে দিতে। আমি সেই পুতুলটা আমার জন্মদিনে পেয়েছিলাম, যত্ন করে রেখেছিলাম আমি নিজের কাছে। আজও শতদল বাবুর বাড়িতে সেই পুতুলটা আছে। আমি আবারও অপেক্ষায় করে থাকবো মা, তোর ফিরে আসার। সবাই চলে যেতেই অনন্যার মামারা বললেন। এটা তুই ঠিক করলি না অনন্যা। অনন্যা শান্ত হয়ে বলল, তোমরা পেপারস রেডি করো, আমি সাইন করে দেব। তোমরা সব সম্পত্তি নিয়ে নাও, আমাকে আর বাবাকে এবার একটু আলাদাভাবে ছেড়ে দাও। শতদল সমুদ্র বিক্রমবাবুকে নিয়ে ফিরল। বিক্রমবাবু চুপ করে বসে আছেন। শতদল বলল, আপনি চিন্তা করবেন না, অনন্যা ঠিক ফিরবে। রাতের বেলা শতদল ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটটা জ্বালাতেই সমুদ্র এলো। শতদল বলল, বিক্রম বাবু, খেয়ে শুয়েছেন? হ্যাঁ। শতদল ফোনটা বের করে কল করলো অনন্যাকে। খেয়েছ? হ্যাঁ, আপনি? খেয়েছে। বাবা ঠিক আছে তো? হুম। খেয়াল রাখবেন বাবার, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। তুমি নিজের খেয়াল রেখো। শুনুন, বলো। সিগারেটটা হাত থেকে ফেলুন এবার। দিন দিন এটা বেড়েই চলেছে। সমুদ্রদাকে বলবেন আমার উপর রাগ না করতে, ঠিক ফিরবো আমি। ফোনটা রেখে দিয়ে শতদল সিগারেটটা ফেলে দিল। সমুদ্র বলল, মেয়েটা সবাইকে চেঞ্জ করে দিয়েছে বল, কিন্তু ওকে জোর করলি না কেন তুই? তুই বারবার বললে ও আসার জন্য না করতো না। শতদল হেসে বলল, আজ আমি অনন্যার অন্য এক রূপ দেখেছি। ওর চোখ দেখে মনে হয়েছে ও অন্য কিছু ভেবে রেখেছে যা আমরা জানি না। তার মানে? একটু ধৈর্য ধর, চুপচাপ দেখেছে। আমাদের চোখে যে আগুন, সে আগুন কিন্তু অরণ্যর চোখেও চলছে। আমায় বাঁচান প্লিজ, ওরা আমায় মেরে ফেলবে, আমার দম বন্ধ হয়ে আসছে। ধরফর করে উঠে বসলো শতদল। ঘড়ির কাঁটায় রাত্রি 2টো। গলাটা শুকিয়ে গেছে। একটা বাজে স্বপ্ন দেখেছিল সে। ব্যালকনিতে এসে দাঁড়ালো শতদল। স্বপ্নের রেশ এখনো কাটেনি। কেমন যেন এক অস্থিরতা মনে। সিগারেটটা জ্বালানোর সময় বারবার অনন্যার কথা মনে পড়ে গেল। দেওয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে তার মোহিনী না অনন্যার মুখ বারবার ভেসে আসছে। শতদল মনে মনে বলল, আমি তোমাকে আর আমাদের মেয়েকে বাঁচাতে পারিনি মোহিনী। তারপর থেকে আমাকে হারানোর ভয় পেয়ে বসেছে। আমি সম্পর্ক তৈরি করতে ভয় পাই এখন। কিন্তু অরণ্যা কিভাবে এতটা জায়গা তৈরি করলো আমি জানি না মোহিনী। সেই প্রথম দিন, যেদিন আমি গাড়ির সামনে থেকে ওর হাতটা ধরে টেনে নিয়েছিলাম, সেদিনে বুঝেছিলাম মেয়েটা বড় অসহায়, আমার মতোই ছন্ন ছাড়া। আমি ধীরে ধীরে ওর মায়াতে জড়িয়ে যেতে লাগলাম। ও টিপ না পড়লে আমি বারবার ওর কপাল দেখতে থাকি। কথা বলার সময় মাথা নিচু করে কথা বলে। ভয় পায় না ও, একটু লাজুক। আমার অধিকারও দেখায়, ভালোবাসতে জানে। একটু যত্ন পেলে শাখা পোশাকে মেরে সবুজ সতেজ হয়ে ওঠে। ভীষণ অভিমানী, অথচ আমি সামনে দাঁড়ালে ও সব অভিমান ভুলে যায়, আমাকে ভালোবাসে। আমি ওকে। শীতল বাতাস এসে শতদলকে যেন স্পর্শ করে চলে গেল। শতদল কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই বাতাসের অনুভব করলো। তারপর বলল, আমি তোমাকে কোনোদিন বলতে পারবো না মোহিনী, বলতে পারবো না আমাদের মেয়েকে। কিন্তু অনন্যাকে ফিরে নিয়ে আসতেই হবে। আমি মানসিক শান্তি ওর থেকে পেয়েছি। এতদিন এই বাড়িতে যেন আলো হয়েছিল, এখন এই বাড়ি বিষণ্ণতার চাদরে মোড়া। আমাকে আবার এই বাড়ির আলো, আনন্দ ফিরে আনতে হবে। ফোনটা বেজে উঠল শতদলের। স্ক্রিনে অনন্যার নামটা দেখে একটু ঘাবড়ে গেল সে। হ্যালো অনন্যা, তুমি কি ঠিক আছো? এত রাত্রে ফোন করলে? তুমি ঠিক আছো তো? আমি যাবো এখন। না, আপনাকে আসতে হবে না, এখন একটা কাজ আছে, করতে হবে। বলো কি করতে হবে? আমার মা যে মানসিক হসপিটালে ভর্তি ছিল, সেখানে গিয়ে মায়ের মেন্টাল হিস্ট্রি সব দেখতে হবে। আমার মায়ের তো মানসিক সমস্যা ছিল না, এসব কিছুর প্রমাণ আপনাকে বের করতে হবে। এই কাজটা সমুদ্র আগেই করে দিয়েছে, ওর কাছে সব প্রমাণ আছে। ঠিক আছে, পরশু আমার পরীক্ষা, আপনি আমায় নিতে আসবেন। সময়ের 2 ঘন্টা আগে আসবেন। আমি কিছু ছবি পাঠাচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনি সেগুলো রেখে দেবেন ভালো করে। আমার কিছু হয়ে গেলে আপনি কাউকে ছাড়বেন না। আর একটা কথা নয়, আমি যাচ্ছি এক্ষুনি। না, এত রাতে এখানে আসা উচিত হবে না আপনার। কিছুক্ষণ নীরবতা। 2টো মানুষের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। আমি তোমার কিচ্ছু হতে দেবো না অনন্যা, প্লিজ এমন কথা বলবে না। আমার কাছে চলে এসো অনন্যা, প্লিজ। আমি তোমার সব কথা শুনবো। সিগারেট ছেড়ে দেব। তোমার ধূসর রং পছন্দ না,
আমি তোমার পছন্দ অনুযায়ী প্রতিটি রুমের রং বদলে ফেলবো। তুমি এই বাড়ির চারিদিকে ঘুরবে। আমি তোমার পায়ের নুপুরের আওয়াজ পেলেই খুশি হয়ে যাব। প্লিজ চলে এসো। অনন্যা চোখের জল মুছে নিয়ে বলল, আমি যাব, কিন্তু তার আগে অনেক কাজ বাকি আছে আমার। আজ আমি সব ভয় কাটিয়ে এখানে এসেছি, তা একমাত্র আপনার জন্যই এসেছি। আপনি আমাকে সাহসী বানিয়েছেন। এবার আমার কাজ আমায় করতে হবে। হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো পাঠিয়েছি সেগুলো রেখে দেবেন আপনি। আপনি নিজে থেকে এখন আর ফোন করবেন না, আমি সময় পেলে করব। পরশুদিন দেখা হচ্ছে। হুম, দেখা হবে। তুমি তোমার নিজের খেয়াল রাখবে। কোনো সমস্যা হলে তুমি আমাকে একটা ফোন করে দেবে। ঘুমিয়ে পড়ুন। ফোনটা রাখতেই হবে? আমি আছি। তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হুম। সকালে ঘুম থেকে উঠেই শতদলের খেয়াল হলো অনন্যার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। তখন ফোনটা অন ছিল। হয়তো শতদল ঘুমিয়ে পড়ার পর অনন্যা ফোনটা রেখে দিয়েছিল, কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করা হয়নি। কিছু ছবি অনন্যা পাঠিয়েছিল রাত্রে, সেগুলো দেখেই নড়েচড়ে বসলো শতদল। ফোনটা হাতে নিয়ে কল করতে গিয়ে মনে পড়ল অনন্যা বারণ করেছে, তাই আর কল করলো না শতদল। কিন্তু অনন্যার এইসব কাজের কথা ওর মামারা জানতে পারলে তা একদম ভালো হবে না ওর জন্য। এ তো কিছু শতদল বা সমুদ্র কেউই জানতো না। শতদল সমুদ্রকে ফোন করে ওর রুমে আসতে বলল। কি হয়েছে দাদা? এই ছবিগুলো দেখো। কে পাঠিয়েছে? অনন্যা। সমুদ্র ছবিগুলো দেখে শতদলের দিকে হা করে তাকিয়ে থাকলো, তারপর বলল, দাদা, তুই ওদের বাড়ির সামনে আমাদের ছেলেদের নজর রাখতে বল। অনন্যা আগুনে হাত দিয়েছে। তুই ঠিকই বলেছিলি, অনন্যা কিছু একটা করতে চাইছে। সে আমি যা করার করছি। তার আগে তুই বল, অনন্যার মা অতসী সেনের মেন্টাল হিস্ট্রি সব তোর কাছে আছে তো? হ্যাঁ, আমার কাছে আছে। আমি আগেই সেগুলো বের করে এনেছি। অতসী সেন মানসিক রোগী ছিলেন না। এবার তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার একটা মনে প্রশ্ন ছিল, নিজের ভাইয়েরা কি করে তাদের দিদির এত বড় ক্ষতি করতে পারে? এবার সব বুঝতে পারছি। তুই সব প্রমাণগুলো ভালো করে রাখ। কাল অনন্যার পরীক্ষা আছে। আমি সময়ের অনেক আগে ওকে আনতে যাব। সামনাসামনি যা কথা ওর হবে। শতদল সবকিছু ইন্সপেক্টরকে ফোনে জানিয়ে রাখলো। ইন্সপেক্টরও রায়বাড়ির গতিবিধির দিকে নজর রাখলেন। আজ আবারও শতদল পৌঁছে গেল রায়বাড়িতে। অনন্যা আগেই রেডি ছিল। মামারা সকাল থেকে অনন্যাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, অনন্যা এড়িয়ে গেছে। শতদল আসতেই অনন্যা বলল, আমি আপনার সাথে যাচ্ছি, কিন্তু ফিরবো মামাদের সাথে। আপনি আমাকে শুধুমাত্র পৌঁছে দেবেন। শতদল একটু অবাক হলেও কিছু না বলে ঘাড় নাড়ল শুধু। অনন্যা তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে গাড়িতে চেপে বসলো। শতদল অনন্যাকে নিয়ে বেরিয়ে গেল। তুমি তোমার মামাদের সাথে কেন আসবে? আমি তো আসার সময় নিয়ে আসতাম। না, আসার সময় আপনাকে আসতে হবে না, মামাদের সাথে আসবো। এই মুহূর্তে কোনো সন্দেহ যেন না হয় তাদের। কথাটা বলেই অনন্যা ব্যাগ থেকে কাগজগুলো বের করে শতদলের হাতে দিল। শতদল একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করালো। কাগজগুলো হাতে নিয়ে দেখে অনন্যা দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি সত্যি অনন্যা তো? এত সাহস পেলে কোথায় থেকে তুমি? এগুলো সব অরিজিনাল পেপারস। তুমি পেলে কিভাবে? তোমার মামারা জানতে পারেনি? না, জানলে আমায় আস্ত রাখতো না। আমি ভেবেছিলাম যদি তারা জেনে যায় তাহলে আসল কাগজগুলো আর আপনাকে দিতে পারবো না আমি। তাই আমি ছবি তুলে পাঠিয়েছিলাম। কিন্তু আর কোনো ভয় নেই। এগুলো ভালো করে রেখে দিন আপনার কাছে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি মামাদের অফিস রুমে ঢুকে সব কাগজ চেক করতে গিয়ে এটা বেরিয়ে এসেছিল। আসলে আমার মনেও একটা খটকা ছিল, নিজের দিদির এত বড় ক্ষতি কোনো ভাই কেন করবে। তারপরে এই কাগজগুলো দেখে বুঝতে পারলাম আমার মামারা আমার মায়ের সৎ ভাই। দাদুর প্রথম পক্ষের স্ত্রীর সন্তান আমার মা। দিদা মারা যান অল্প বয়সেই। তারপর দাদুর বিয়ে হয় দিদার বোনের সাথে। দাদুর দ্বিতীয় পক্ষের সন্তান আমার মামারা। দাদু মারা যাবার আগে সম্পত্তি 2 ভাগ করে দেন। 1 ভাগ পুরো আমার মায়ের, আর বাকি 1 ভাগ আমার মামাদের। সেটা মামারা জানতে পারায় মায়ের 1 ভাগ হাতিয়ে নেওয়ার জন্যই এত কিছু করেছে। রায়বাড়ি, রায় ইন্ডাস্ট্রি সবকিছুর অর্ধেক ভাগ আমার মায়ের। কথাটা বলেই অনন্যা চোখ বন্ধ করে গাড়ির সিটে ঠেস দিল। শতদল অনন্যার দিকে তাকিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে অনন্যার মুখে ছড়িয়ে আছে। শতদল চুলগুলো সরিয়ে দিল মুখের উপর থেকে। অনন্যা তখনও চোখ বন্ধ করে আছে। শতদল বলল, সব কাজ তো হয়ে গেছে, এখন ফিরে চলো আমার সাথে। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমরা এগুলো নিয়ে তোমার মামাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো।
অনন্যা তাকালো শতদলের দিকে, কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আর সে লজ্জা পাচ্ছে না, অন্যদিনের মতো চোখ নামিয়ে নিচ্ছে না, শতদলের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, আমি যখন ফোন করব সেই কলটা যেন রেকর্ড হয়, আমার সব কথা যেন পরে আবার শোনা যায়। শতদল অবাক হয়ে বলল। আমার কি করতে চাও তুমি? অনন্যা হেসে বলল, এখনো একটা কাজ বাকি আছে, সেটা করে নিয়ে ফিরবো, হয় জীবিত অবস্থায় নয়তো মৃত। পুরো কথাটা শেষ করতে না দিয়েই শতদল অনন্যার মুখ চেপে ধরে বলল। আর একবার এই কথাটা বলবে না। অনন্যা শতদলের হাতটা সরিয়ে বলল, ভালোবাসেন আমায়? বাসে, ভীষণ ভালোবাসে। আর কিচ্ছু করতে হবে না তোমাকে। তুমি পরীক্ষা দিয়ে আমার সাথে বাড়ি ফিরবে। তোমার বাবা অপেক্ষা করছেন তোমার জন্য। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি, তাই তো আর একটা কাজ এখনো বাকি আছে আমার। বাবাকে একটু দেখে রাখবেন। পরীক্ষা শেষ হতেই অনন্যা বেরিয়ে এলো। মামাদের গাড়ি অপেক্ষা করছে তার জন্য। অনন্যা চাপলো, পিছনে শতদলের লোকেরা নজর রেখেছে সব। অনন্যা বাড়ি ফিরে এলো। শতদল সব পেপারসগুলো সমুদ্রের হাতে দিয়ে বলল। সব ঠিক করে রেখে দে। বিক্রমবাবু সব দেখে অবাক হয়ে বললেন, অতসী কোনোদিন আমাকে বলেনি যে ওরা অতসীর সৎ ভাই। অতসী ওর ভাইদের ভীষণ ভালোবাসতো, বিশ্বাস করতো। সমুদ্র লক্ষ্য করলো শতদলের পুরো চুপ হয়ে আছে, তাই দেখে বলল, দাদা সব ঠিক আছে তো? আর একটা ঝড় আসতে চলেছে। অরণ্যর প্রাণের ভয় আর করছে না। ও কিছু একটা করার আগে আমাদের ওর ব্যাপারে ভাবতে হবে। শতদল ফোনটা বের করে ইন্সপেক্টরকে সব জানিয়ে দিল। তারপর বলল, আজকের রাতটা অনেক কঠিন। আমার লোকেরা সবাই রায়বারের দিকে নজর রেখেছে, আপনিও রেখেছেন। কিন্তু আমাকে আজকের রাতটা রায়বারের বাইরে কাটাতে হবে। আমি আর কাউকে হারাতে চাই না ইন্সপেক্টর। যদি আপনি কিছু অনুমান করছেন তাহলে আমরা সবাই সজাগ থাকব। আপনারা চলে আসুন থানায়, আমিও থাকবো আপনাদের সাথে। সন্ধে হতেই রায়বাড়ি থেকে কিছুটা দূরে শতদল, সমুদ্র, বিক্রমবাবু আর ইন্সপেক্টর একটা গাড়িতে বসে থাকলেন। আরও দুটো গাড়ি রায়বাড়ির কাছেই আছে। রাত একটু একটু করে গভীর হলো। অনন্যা এখন প্রস্তুত, এবার তাকে সামনাসামনি হতে হবে মামাদের সাথে। ফোন করলো শতদলকে। শতদল যেন অপেক্ষাতেই ছিল অনন্যার ফোনের। অনন্যা জিজ্ঞেস করলো, কোথায় আছেন আপনি? শতদল সবাইকে ইশারা করে চুপ থাকতে বলল। এই তো বাড়িতে আছি। আমার কল রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। অনন্যা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ঠিক আছে, কলটা কাটবেন না, ধরে থাকবেন। অনন্যা হাতে ফোনটা নিয়ে গেল মামাদের কাছে। তিন মামা তখন অফিসের রুমেই বসে কথা বলছেন। অনন্যা যেতে ওনারা অবাক হয়ে বললেন, তুই এখানে কিছু বলবি? তোমরা বলবে, আমি শুনবো। বড় মামা অবাক হয়ে বললেন। কি শুনবি তুই? অনন্যা হেসে বলল, তোমাদের সব কীর্তি। মোহিনী মুখার্জি আর তার মেয়েকে কিভাবে মেরেছিলে তোমরা? বড় মামা রেগে বললেন। এইসব তুই কি বলছিস? অনন্যা হো হো করে হেসে আবার চুপ হয়ে গেল। এরপর ওর এই অস্বাভাবিকতা দেখে তিন মামা অবাক হয়ে গেলেন। ছোট মামা বললেন, তুই ঘরে যা। যাবো তো, তার আগে শোনো না কি করেছি আমি। আমি সব অরিজিনাল পেপারস তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছি। কিসের অরিজিনাল পেপারস? অনন্যার চোখে চোখ রেখে বলল, দাদু যেগুলো বানিয়েছিল, সেই সম্পত্তি, রায় ইন্ডাস্ট্রি, এই সব কিছুর অর্ধেক তো আমার মায়ের। বড় মামা আর মেঝো মামা মিলে তাড়াতাড়ি পেপারসগুলো খুঁজতে লাগলেন। অনন্যা হেসে বলল, পাবে না কিছুই। আমি সব শতদল মুখার্জিকে দিয়ে দিয়েছি। আমার বাবাকে আর আমার মাকে একে অপরের থেকে আলাদা করেছিলে তোমরা। আমাকে আর শতদলকে কোনোদিনও আলাদা করতে পারবে না। গাড়ির ভিতরে শতদল ফোনটা স্পিকারে রেখে অনন্যার কথা শুনছে। বাকিরাও সবাই শুনতে পাচ্ছে। শতদল ইশারা করতে গাড়ি স্টার্ট করা হলো। রায়বাড়ির গেটের কাছে সবাই চলে এলো। চারিদিক ঘিরে রেখেছে সবাই রায়বাড়িটাকে। ছোট মামা বললেন, তুই জানতে চেয়েছিলি না মোহিনী আর তার মেয়েকে কিভাবে মেরেছি? কথাটা বলেই তিনি অনন্যার কাছে গিয়ে ওর গলাটা টিপে ধরে বললেন, গাড়ির সব দরজা লক করে আগুন ধরিয়ে দিয়েছিলাম। দম বন্ধ হয়ে মরেছিল। এবার তোর পালা। অনন্যার হাত থেকে ফোনটা পড়ে গেল। ইতিমধ্যেই শতদল, সমুদ্র, পুলিশ আর বাকি সবাই ঢুকে পড়ল বাড়িতে। ওদের দেখে অনন্যার মামারা ঘাবড়ে গেলেন। অনন্যাকে ছেড়ে দিতেই অনন্যা লুটিয়ে পড়ল। শতদল তাড়াতাড়ি এসে অনন্যাকে তুলে গাড়ির কাছে নিয়ে গেল। সাথে থাকলেন বিক্রমবাবু। এদিকে পুলিশ হাতে নাতে অনন্যার মামাদের ধরে ফেললেন। শতদল অনন্যাকে নিয়ে নার্সিংহোমে নিয়ে এলো। ডাক্তার দেখে বললেন, আর একটু দেরি হলে বড় ক্ষতি হয়ে যেত।
যেভাবে গলা ধরা হয়েছিল তাতে অনন্যার দম বন্ধ হয়ে যেত। আর ওই পরিস্থিতিতে অনন্যার প্রেশার ভীষণ হাই হয়ে গেছে। তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করা হলো। 3 দিন পর অনন্যাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। আগে থেকে অনেকটা সুস্থ। প্রথমে আন্টি এসে দেখা করে বললেন, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে আসো। আর আমি আমার মেয়েকে হারাতে চাই না। বিক্রমবাবু এসে মাথায় হাত বুলিয়ে বলছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা। ইন্সপেক্টর বলে গেলেন, এখন একটু কাজ বাকি আছে, আপনাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আপনার 3 মামা এখন জেলে। আপনার মায়ের আর মোহিনী মুখার্জির কেসের সব প্রমাণ আমরা পেয়ে গেছি। আপনার 3 মামার সর্বোচ্চ শাস্তিই হবে। সমুদ্র এসে বলল। বৌঠান এবার বাড়ি ফিরতে হবে। অনন্যা হেসে বলল, ফিরবো। শতদল রুমে ঢুকতেই সবাই বেরিয়ে গেল। শতদল এক কোণে দাঁড়িয়ে অনন্যার দিকে তাকিয়ে আছে। অনন্যা কাছে ডাকলো। শতদল কাছে এসে বসলো। কিছু বলতে যাবে এমন সময় অনন্যা বলল, কিছু বলবে না তুমি? আমায় জড়িয়ে ধরো। শতদল সাথে সাথে জড়িয়ে ধরলো। অনন্যা বলল, মোহিনী দিদির আত্মা, মেয়েটার আত্মা, আমার মায়ের আত্মা এবার শান্তি পাবে। অপরাধীদের শাস্তি একদিন না একদিন পেতেই হতো। শতদল অনন্যার দিকে তাকিয়ে বলল, এই সব কিছু এত সহজ ছিল না। তুমি ছিলে, তাই এত সহজ হয়ে গেল। আমার সাথে বাকি পথ হাঁটবে। আমি একদম একা একটা মানুষ। আমাকে ছেড়ে যেও না অরণ্যা। অনন্যা শতদলের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চলো এবার বাড়ি ফেরা যাক। আচ্ছা অনন্যা ম্যাডাম, আপনাদের দাম্পত্য জীবন নিয়ে কিছু প্রশ্ন করা যাবে? অবশ্যই। প্রথমেই আগে আপনাকে আর শতদল বাবুকে অনেক অনেক শুভেচ্ছা। বিবাহিত জীবনে 10 বছর পার করলেন আপনারা। অসংখ্য ধন্যবাদ। শতদল বাবুর সাথে আপনার বয়সের ব্যবধান বেশ অনেকটাই। কখনো মতের অমিল হয়নি? অমিল? আমি যদি উত্তরে যেতে চাই, আপনি যাবেন দক্ষিণে। দুজনের অনেক কিছুই মতের অমিল আছে। আপনাদের দেখে তা মনে হয় না। দুজনকে একসাথে দেখলে অনেক ভালো লাগে। মতের অমিল থাকলে কি অশান্তি হবে? আমাকে শতদল সবকিছু সবসময় শিখিয়ে এসেছে, নিজেকে এবং নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে। আমি সেটাই করি। আপনাদের একটা 7 বছরের ছেলে আছে, ও কার মতো হয়েছে? আমাদের ছেলের নাম সহজ, ও নিজের মতো হয়েছে। বাবা নাম করা একজন বিজনেসম্যান, এখন মাও বিজনেসের সাথে যুক্ত। কাকে বেশি ফলো করে সহজ? ওই যে বললাম, সহজ তার নিজের মতো। আর একটা কথা জানার আছে, অনেকেই বলছেন আপনি আর শতদল বাবু আলাদা থাকেন, এটা কি সত্যি? আমি কিছুদিন হলো বাবার কাছে আছি, ওখানে কিছু কাজ চলছে। শতদল এখানের কাজ সামলাচ্ছে। দুজনকে 2 দিকে থাকতে হচ্ছে। এবার সেটা নিয়ে কেউ যদি বলে আমরা আলাদা আছি, তাহলে কি বলি বলুন তো? কাজের জন্য অনেক সময় একসাথে থাকা হয় না, তার মানে তো এই নয় যে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। বুঝলাম। অসংখ্য ধন্যবাদ অনন্যা ম্যাডাম, আপনার মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। মিডিয়ার অফিস থেকে বাইরে বেরিয়ে আসতেই অনন্যা দেখলো সামনে সমুদ্র দাঁড়িয়ে আছে। বৌঠান কিছু কথা ছিল। তোমার দাদার ব্যাপারে কোনো কথা হলে আমার শোনার কোনো ইচ্ছে নেই সমুদ্রদা। না না না, বিজনেসের ব্যাপারে। আচ্ছা বেশ, বলো। এখানে কিভাবে বলবো? তুমি আমার গাড়িতে এসো, যেতে যেতে কথা বলা যাবে। গাড়িতে চাপতেই সমুদ্রের স্ত্রী অনামিকা ফোন করলো। ফোনটা সমুদ্র রিসিভ করতেই অনামিকা বলল, অনন্যার সাথে খুব দেখে শুনে কথা বলবে। ওর রাগ শতদল দাদা ভাইয়ের থেকেও বেশি। তুমি একটু ভালো করে বুঝিয়ে বলবে। দেখছি। অনামিকা ফোনটা রেখে শতদলের দিকে তাকিয়ে বলল, দাদা ভাই, দোষ তোমারও আছে। আমি আবার কি করলাম অনামিকা? অনামিকা চা কাপে ঢালতে ঢালতে বলল, জানোই তো অনন্যা একটু অভিমানী, তাছাড়া বয়সটাও কম। বয়স কম ছিল যখন বিয়ে হয়েছিল আমাদের। 10 বছর পার হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে। 7 বছরের ছেলের মা ও। অনামিকা রেগে বলল, এই তোমাদের দোষ দাদা ভাই। বিয়ের আগে তোমরা আমাদের জন্য কত কি করতে পারো। চাঁদ এনে দিতে পারো, সময় দিতে পারো, আর বিয়ের পর তোমাদের আলাদা রূপ। তুমি তো জানি অনামিকা, কত চাপ আমাদের নিতে হবে। তাই কিছু কিছু সময় একটা করে সিগারেট খেয়ে ফেলে। সেদিন সেটা দেখে নিয়েছে অরণ্যা, তারপর কি তুমুল ঝগড়া করলো। অনামিকা মুখ বাঁকিয়ে বলল, তুমি ঝগড়া করোনি? অনন্যা বলে গেল
আর তুমি চুপ করেছিলে? শতদল কাচুমাচুক মুখ করে বলল, আমি একটু রেগে গেলাম। এত তোমাকে নজর দিতে হবে না। তবে আমি কি করে জানবো? এটুকু বলতেও পুরোপুরি আমার দিকে নজর দেওয়া বন্ধ করে দেবে। রাগ করে চলে গেল ওর বাবার কাছে। ওখানে যদিও কাজ চলছে, বলল ও এখন ওই কাজের দায়িত্ব নেবে। অতসী সেনের স্কুলের দায়িত্ব তো ভালোই সামলাচ্ছিল। রাগ করে চলে গেল। তুমি ফোন করনি আসার জন্য? অনেকবার করেছে, ম্যাডাম ফোন ধরেই নি। ছেলেটাকে বলছি মাকে আসতে বল। ছেলেটা বলছে মা থাকুক দাদুর বাড়িতে। আমি কাকা আর কাকিমার কাছে কদিন থাকি। তোমাদের পেলে সহজ খুব খুশি হয়। অনামিকা হাসতে হাসতে বলল, সজল খুব ভালো ছেলে, বাগানে খেলা করছে আমার মেয়ের সাথে। ওদের ভাই বোনের খুব ভাব। তবে দাদা ভাই, সজল বড় হচ্ছে, তোমাদের ঝগড়ার জন্য ও যেন কোনো মনে আঘাত না পায়। সত্যি বলতে অনামিকা, অনন্যাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। একবার ওকে আমার সামনে নিয়ে এসো, আমি সরি বলবো। আমি যতবার যাচ্ছি ওর কাছে ও দেখাই করছে না। আমি কি করি বলো তো? দেখি তোমার ভাই কত দূর কি করতে পারে। সমুদ্রদা, কি বলবে বলছিলে কাজের ব্যাপারে? বলছে বৌঠান, বিক্রমবাবুর ওখানে সব কাজ আমি সামলে নেব, তুমি বরং স্কুলের দিকটা দেখো। তাছাড়া দাদাও এখানে একা হিমশিম খাচ্ছে। আমি তো সব সময় এখানে থাকি না, দাদাকে হেল্প করতে পারছি না, তুমি বরং এখানেই থাকো। তোমার দাদা তোমায় পাঠিয়েছে? কই না তো, আমি তো এই কয়েকদিন হলো অনামিকাকে নিয়ে এখানে এসেছি। এসে থেকে দেখছি তুমি নেই, দাদা কিছু বলছে না, সব একা হাতে সামলানোর চেষ্টা করছে। তারপর আন্টির মুখে সব শুনলাম। দেখো সহজও তো বড় হচ্ছে। সহজ আন্টির কাছে ভালো আছে। আমি 2 মাস হলো ওই বাড়িতে নেই। আন্টি সহজকে নিয়ে আমার কাছে যায়, 2-1 দিন থাকে আবার চলে আসে। সহজ ছোট থেকেই দেখছে তার মা সমান তালে তার বাবার সাথে বিজনেসে দেখাশোনা করছে। সে ঠিক আছে, কিন্তু এখানের কাজও তো কিছু আছে। তাছাড়া আন্টিরও বয়স বাড়ছে। মার স্কুল ঠিক মতো চলছে, আমি সব খবর রাখি। মোহিনী প্রজেক্ট আমি শুরু করেছিলাম, তার দায়িত্ব সব আমিই পালন করি। বাবার কাছ থেকে ওখানের কাজ শুরু করেছি আমি, যদিও শতদলের হেল্প ছাড়া আমি পারতাম না। আর এখানে বাকি যা কাজ আছে তা শতদল আমার আসার আগে থেকেই সামলে আসছে। তা ঠিক আছে বৌঠান, তবে বাড়ি চলো। এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে রাগ করে না। দাদাও তো কতবার তোমার কাছে গিয়েছিল, তুমি তো দেখাই করতে চাওনি। এই যে বললে তোমার দাদা তোমায় কিছু বলেনি, অথচ এত কথা জানো তুমি। তাহলে শোনো, তোমার দাদাকে বলে দেবে আমি ওর কাছে গেলেই তো ওর সব ব্যাপারে নজর দেব। তার থেকে বরং দূরেই থাকি, তাহলে নজরে দেব না, যা পারে করুক। সমুদ্রর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অনামিকার নামটা দেখে রিসিভ করলো। হ্যালো সমুদ্র, কিছু কাজ হলো? অনন্যাকে বোঝাতে পারলে? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে হতাশা নিয়ে বলল, না। তোমার দ্বারা হবে না, ফোনটা রাখো। এবার অনন্যার ফোনটা বেজে উঠল। অনামিকার ফোন দেখে সমুদ্রকে বলল, অনামিকা ফোন করছে। দেখছো কি বলছে? অনন্যা ফোনটা রিসিভ করতেই অনামিকা বলল, অনন্যা, সমুদ্র তোমার কাছে আছে। আসলে আমি কি করব বুঝতে পারছি না। দাদা ভাইয়ের খুব কাশি হচ্ছিল, তারপর বুকে ব্যথা করছে বলছে। অনন্যা ঘাবড়ে গিয়ে বলল, কেন, কি হয়েছে? শতদল কোথায়? ডক্টরকে ফোন করো, আমি আর সমুদ্রদয় এখনই যাচ্ছি। ফোনটা রেখে দিয়ে অনন্যা সমুদ্রকে বলল, এখনই বাড়ি চলো, তোমার দাদার শরীরটা ভালো নেই। সমুদ্র মনে মনে হাসলো। অনামিকা, আমি সুস্থ আছি। তুমি অনন্যাকে মিথ্যে বললে কেন? এছাড়া আর কোনো উপায় নেই দাদা ভাই, তুমি ওঠো, নিজের রুমে যাও, ঢাকা নিয়ে শুয়ে থাকো, অনন্যা আসছে। সত্যি? কিন্তু কোনো কিন্তু না, আমি এখানে ব্যাপারটা সব সামলে নেব। ও তোমার কাছে গেলে পুরোটা তোমাকে ম্যানেজ করতে হবে। সে আমি করে নেব। থ্যাংক ইউ অনামিকা। তুমি আর সমুদ্র না থাকলে আমার যে কি হতো। এত কথা বলার সময় নেই, তুমি যাও দাদা ভাই। কিছুক্ষণের মধ্যেই অনন্যা আর সমুদ্র বাড়ি ফিরল। অনামিকা আন্টিকে আগেই সব জানিয়ে রেখেছে। মা, তুমি এসেছো? সহজের কথা শুনে অনন্যা তাকিয়ে বলল, হ্যাঁ সোনা, এসেছি আমি। তোমার বাবা কোথায়? অনামিকা তাড়াতাড়ি অনন্যার কাছে গিয়ে বলল,
ওকে বলিনি দাদা ভাইয়ের শরীরটা খারাপ বলে। ছোট ছেলে, তুমিও ছিলে না এখানে, ভয় পেয়ে যেত সজল। দাদা ভাই একটু ভালো আছে, ওষুধ খেয়েছে, নিজের রুমেই আছে। যাও, তুমি দেখা করে এসো। সমুদ্র একবার বলল, আমিও যাব। না, তোমাকে যেতে হবে না। ও একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কতদিন ধরে মানসিক চাপে আছে। আন্টির কথা শুনে অনন্যার মন একটু খারাপ হলো। অনামিকা আর আন্টি বললেন, অনন্যা, তুমি গিয়ে দেখা করে আসো। অনন্যার রুমে ঢুকতেই দেখলো সব কিছু একই আছে। সামনেই শতদল আর তার বিয়ের ছবি। রুমের রং অনন্যার পছন্দ মতো। এখন শতদল শুয়ে আছে। অনন্যাকে দেখে বলল, তুমি এসেছো? উঠবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। শুয়েই আছে, এখন একটু ভালো লাগছে। কি করে হলো এমন? কাশতে কাশতে একটু বুকে ব্যথা হচ্ছিল। চলো ডক্টরের কাছে। না না, তা প্রয়োজন নেই। কেন, ধরা পড়ে যাবে? ধরা? এই যে অভিনয়টা সবাই মিলে করছো। তুমি সব বুঝে যাও, তাই না? চললাম আমি। শতদল অনন্যার হাতটা ধরে বলল, একটু মায়া হয় না, তাই না? 2 মাস ধরে বাড়িতে তুমি নেই, আমার বয়স বাড়ছে, একটু তোমার দয়া মায়া নেই। পায়ে পা দিয়ে ঝগড়া করার সময় তো তোমার বয়স বাড়ে না। সরি, আর সিগারেট হাত দেবো না, তোমার সাথে ঝগড়া করবো না। তুমি যা বলবে তাই হবে। এই কথা আমি 10 বছর আগেও শুনেছিলাম। ঠিক আছে, 10 বছর পর আবার বলবো। তার মানে আবার তুমি কোনো না কোনো বাহানায় ঝগড়া করবে? করব, কারণ ভালোবাসি তোমায়। আমি জোর করে তোমাকে ফিরিয়ে আনতে পারতাম, একটু সময় দিলাম, থাকো কদিন বাবার কাছে। তারপর তো তোমার বাবাকে এখানে নিয়ে চলে আসতাম, দেখতাম কিভাবে ওখানে থাকতে। অনন্যা তাকিয়ে আছে শতদলের দিকে। একটা মানুষের মাথায় এত কুবুদ্ধি হয় কি করে? শতদল অনন্যার হাতটা ধরেই বলল, সে আমিও জানি তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে খুব বেশি দিন থাকতে পারবে না। তবে আমি সত্যি বলছি, সিগারেট খাওয়া একদম ছাড়তে না পারলেও কমিয়ে দিয়েছি। তুমি সাথে থাকলে একদমই ছেড়ে দেব। সত্যি তো? হ্যাঁ, ছেড়ে দেব। এখন না পারি, 10 বছর পর হলেও ছেড়ে দেব। তুমি কোনোদিনও শুধরাবে না? থেকে যাও এই ভুলে ভরা মানুষটার কাছে, তুমি ছাড়া যে আমি ছন্ন ছাড়া। অনন্যা হেসে জড়িয়ে ধরল শতদলকে। আর কোনো দূরত্ব নেই তাদের মাঝে। অনামিকা আর সমুদ্র নিচে বসে আছে। অনামিকা বলল, কি মনে হচ্ছে দাদা ভাই, অনন্যার অভিমান ভাঙাতে পারবে? সমুদ্র হেসে বলল, একটু আধটু মতের অমিল বিচ্ছেদের নেই ভয়, হয় না মিলন সম্মেলন, বিপরীত মেরুতেই হয়।